শুধু দর্শকবৃন্দ, আমাদের এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এবং আপনারা হাত খুলে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। তার কারণ এটা যারা পুরনো দর্শক আছেন এই চ্যানেলের সবাই অল্প বিস্তর জানেন যে রাষ্ট্রবাদকে যে চ্যানেল প্রচার করে, যে সমস্ত চ্যানেল, এবং রাষ্ট্রবাদের কথা যেখানে তুলে ধরা হয়, যেখানে শুধুমাত্র সনাতনীদের ক্ষতি হওয়াটা মানেই হচ্ছে সেকুলারিজম, এটা নয়, এইটা কথা বলা হয়, সেই সমস্ত চ্যানেলগুলোর ওপরে নানা ধরনের আক্রমণ এর অতীতে নেমে এসেছিল এই রাজ্যে আমাদের মতো এই সমস্ত চ্যানেলগুলোর ওপরে, এবং এখনো তারা সেই জায়গায় সক্রিয়। যে সমস্ত বিদেশি অনুপ্রবেশকারী, তাদের চক্ষুশূল এই সমস্ত চ্যানেলগুলো, তারা বিভিন্ন রকমভাবে রিপোর্ট, ব্লক এই সমস্ত করে এই ধরনের চ্যানেলের রিচকে কমিয়ে দেওয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপচেষ্টা চালায়। আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনারা অবশ্যই ভুলবেন না লাইক করতে যদি ভালো লাগে, এবং আপনার মতামতটা সেটা পক্ষে হোক অথবা বিপক্ষে হোক জানাতে। এতটা সময় নষ্ট করলাম তার কারণ এই প্রবণতাটা অনেক দিন ধরেই চলছে, এবং যে ঘটনাটি নিয়ে এই এপিসোডটি করতে চলেছি তার সাথে এই ঘটনাটি মানে প্রসঙ্গচ্যুত নয়, দুটো অনেকটাই লিঙ্কড। সেটা কি, সেটা এই এপিসোডেই আপনাদেরকে জানাবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। রাষ্ট্রবাদ সবার ওপরে, নেশন ফার্স্ট। আচ্ছা, এই কথাগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে এর আগে কোন রাজনৈতিক দল অতীতে বলেছে, শুনেছেন কখনো? আচ্ছা, ওদিকে নরেন্দ্র মোদী বলুন, তার আগে অটল বিহারী বাজপেয়ী বলুন, পরবর্তীতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদিকে চলে আসুন যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন থেকে অবশ্যই, যে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচারটাও একটা ঘটনা। সেটার মানে হিন্দুদের বিকৃত করা, ব্যঙ্গ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, শাস্ত্রকে অপমান করা, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলোকে কদর্য ভাষায় গালাগাল করা, এবং সব শেষে আরো এক কাঠি ওপরে গিয়ে তাদের ওপরে শারীরিক, মানসিক এবং তাদের বিষয় সম্পত্তির ক্ষতি করা এবং অত্যাচার করা। এর মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা ছিল, এর মানেটাই ধর্মনিরপেক্ষতা ছিল, এবং এটাকেই বিশ্বাস করে এসেছিল ৮০টা বছর ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে সমস্ত রাজনৈতিক দল রাজত্ব করেছে তারা। আর এদের সবাইকে ছাপিয়ে চলে গেছিল তৃণমূল কংগ্রেস। এই কথাটা যেটা বললাম, এটা কি ভুল বললাম? শুধু দর্শকবৃন্দ, আপনারা মতামতে অবশ্যই জানাবেন। আজকে অনুপ্রবেশ শুধুমাত্র যে ভারতবর্ষের একটি সমস্যা তা নয়, সেটা সারা পৃথিবীব্যাপী সভ্য দেশগুলির একটি বড় সমস্যা। সেটা আমরা ভোটের আগেও কয়েকটি এপিসোডে তুলে ধরেছিলাম, এবং পরবর্তীকালে এই যে মধ্যপ্রাচ্যে যে ধরনের যুদ্ধের দামামা চলছে, এবং তার পরবর্তীতে ইংল্যান্ডে, ইতালিতে, এই ফ্রান্সে এই ধরনের অনুপ্রবেশ সমস্যাগুলি যে কত মারাত্মক রূপ নিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পেহেলগাঁও হামলা, এবং সেই পেহেলগাঁও হামলার নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ধর্মকে, মানে হিন্দু ধর্মকে বেছে বেছে সেখানে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল। এটা ভুললে চলবে না। উল্টো দিকে চলে যান, পাকিস্তান আর বাংলাদেশ আজকে আর আলাদা কিছু অস্তিত্ব নয়। এবং যত এখানে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে রাষ্ট্রবাদ এগিয়ে চলেছে ধীরে 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 ওই তৃণমূল কংগ্রেস জমানার শেষের দিকটায়, তত বেশি খেয়াল করে দেখুন জামাতি যে হুঙ্কার, আইসিস, আল কায়দা, এদের যে কার্যকলাপ, সেইগুলো ধীরে 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 বাংলাদেশের বিভিন্ন রাজপথে উগ্র রূপ ধারণ করেছে। এবং সেখানেও খুঁজে 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 কাদেরকে টার্গেট করা হয়েছে? হিন্দুদেরকে। এবং সেই রেসটা ছাড়িয়ে নদী পার হয়ে হয়ে, বর্ডার পার হয়ে হয়ে চলে এসেছে কোথায় কোথায়? কখনো মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, কখনো মোথাবাড়িতে, কখনো এই সীমান্ত সংলগ্ন বিভিন্ন জায়গাতে, এবং কিছু কিছু জায়গাকে একদম শান্তশিষ্ট রেখে দেওয়া হয়েছে তাদের
অবাধ বিচরণ ক্ষেত্রের হ্যাচারি বা ডিম ফোটানো জায়গা হিসেবে। সেই জায়গাগুলির মধ্যে অন্যতম, যেটাকে আমি বারবার করে এর অতীতেও মেনশন করেছি, সেটার নাম হচ্ছে বসিরহাট। বসিরহাট মহকুমা, সন্দেশখালী ঘটনা সকলে জানেন। মুঘল সাম্রাজ্যের কত কত নায়ক, সেখানকার কত কত ডন সেখানে বসেছিল, সেগুলো আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে। তাহলে সেই লঞ্চিং প্যাড এরা সব সময় শান্ত শিষ্ট, কোন রকম হই হই হবে না, রই রই হবে না, সেরকম ভাবে রেখে দেয়। মিডিয়াকে পর্যন্ত সেখানে ঢুকতে দেওয়া হতো না। ইদানিং কিছু কিছু সেখানে ঢুকছে, এবং সেখানেও স্থানীয় যে সমস্ত বাসিন্দারা আছে তারাও জানেন, এবং মিডিয়া, ফ্রন্টলাইন মিডিয়া বা টিভি মিডিয়া, টিভি নেটওয়ার্ক, আর হয়তো সামনের দিনে টিভি নেটওয়ার্ক যেটা আছে সেটা আর ফ্রন্টলাইন মিডিয়া থাকবে না, এই ইউটিউব বা এই ধরনের গণমাধ্যমেই কিন্তু ফ্রন্টলাইন মিডিয়ার জায়গা নিতে চলেছে। সে প্রসঙ্গ আলাদা, কিন্তু সেই সমস্ত সাংবাদিকগুলো জানেন যে ওখানে কভার করতে গেলে, ওখানে নিউজ কভার করতে গেলে, তাদের ঘাঁটিগুলো দেখিয়ে দিতে গেলে তাদেরকে কি কি ধরনের বিষয়বস্তুকে ফেস করতে হয়। তাহলে আজকে এই অনুপ্রবেশ সমস্যা, এই অনুপ্রবেশ সমস্যা কোথায় দেখতে পেলাম আমরা? মরক্কো এবং স্পেনের সীমান্ত ছাড়িয়ে যে পরিমাণ ৪৯,০০০, প্রায় একদিন এক রাত্রিরে সমুদ্র এবং বিভিন্ন রকম সীমান্তকে পার করে স্পেনে ঢুকে পড়ল, এবং যা হয় এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আজকে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে স্পেনে। এখন সেইটার সূত্র ধরে এটা বলবার যে এসআইআর তো হয়েছে, আর আজ থেকে চালু হয়ে গেল সেন্সাস, জাতিভিত্তিক জনগণনা। এখন এই যে সেন্সাস চালু হলো, এটাও বন্ধ করে রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেস রাজত্বে, ইচ্ছাকৃতভাবে সেটাকে বন্ধ করা ছিল। আজ থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য জমা দিয়ে এই সেন্সাসের কাজ চলবে। এটাও কিন্তু শিরোপীড়ার কারণ। কেন? সেটা আমরা আমাদের অতীত এপিসোডগুলোতে আপনাদের সামনে অনেকবার তুলে ধরেছি। একদিকে ডিলিমিটেশন বিল, এফসিআরএ বিল, একদিকে নারী শক্তি বিল, যেটার সাথে অবশ্যই ডিলিমিটেশন বিলের একদম, নারী শক্তি বিলের যে অ্যামেন্ডমেন্ট সেটা একদম ওতপ্রোতভাবে জড়িত। দুটো সংবিধান সংশোধনী পার্লামেন্টে, সেই পার্লামেন্ট কার্যকলাপকে ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা টুকরে টুকরে গ্যাং। আচ্ছা, এই যে আরশোলাদের যে মুভমেন্ট, এই আরশোলাদের সমস্ত রকম মুভমেন্ট আজকে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে সব শেষ পর্যন্ত। এখনো পর্যন্ত সেটা কন্ট্রোলড, সেটার রেশ এসে পড়েছিল কলকাতা শহরে। রাজ্যটাকে অরাজক করতে পারেনি, তার কারণ হচ্ছে এখন রয়েছে একটি রাষ্ট্রবাদী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে এই যে জামাত, জিহাদি, আইসিস, আল কায়দা, আরো যেসব জৈশি মোহাম্মদ, এই সমস্ত যে গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলো যে এই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে, এটা কি আর অজানা কোনো বিষয়? এইটা হচ্ছে প্রশ্ন। এবং সেইটা আরো উদ্বেগ বাড়িয়ে যখন কিনা আল কায়দা জঙ্গি ধরা পড়লো খাস কলকাতা থেকে, যারাও টার্গেট করেছিল এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারপরে তার বিভিন্ন রকম জাল বিস্তার দেখা গেছিল, কোথায় কোথায় তাদের বিভিন্ন রকম নেটওয়ার্ক কাজ করে। অতীতে আমরা দেখেছি ম্যাথু ভ্যান ডাইকের মতো সিআইএ এজেন্ট এখান থেকে ধরা পড়েছে, তার সাথে ইউক্রেনীয়রা, রাশিয়ানরা ধরা পড়েছে, এজেন্টরা ধরা পড়েছে, যাদের গন্তব্য ছিল মায়ানমার। সেটা আমরা বিস্তারিত কভারেজ করেছি এই মানুষের ভাষায়। সেই জন্যই বলি শুধু দর্শকবৃন্দ, আপনারা সাবস্ক্রাইবটা করবেন, আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইবটা করবেন, যাতে ইনফরমেটিভ এপিসোডগুলো আপনারা পেতে পারেন। কিন্তু সেখানে ম্যাথু ভ্যান ডাইকের পরেও কিন্তু নেপাল সীমান্ত থেকে ধরা পড়েছে তারই সঙ্গী, সেও সিআইএ এজেন্ট। পরবর্তীকালে সেই লিঙ্ক পাওয়া গেছে। এখন এই যে সামগ্রিক বিদেশি চক্রান্ত, বৈদেশিক চক্রান্ত, এই বৈদেশিক চক্রান্তের একটি টিপ অফ দ্য আইসবার্গ, সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই হামিম মন্ডল। এবং সেই হামিম মন্ডলের আবার সঙ্গিনী, বান্ধবী বলে সন্দেহ করা হচ্ছে যাকে, অর্পিতা সরকার, সে ধরা পড়ছে কোথা থেকে? সেই ঝাড়খণ্ড থেকে। খেয়াল করে দেখুন জায়গাগুলো। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়ে গেছে,
ফলত ওই যে নৌকোয় যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা বন্ধ হয়েছে, সীমান্তের যে ছিদ্র, এই অ্যান্টি ন্যাশনাল অপারেশনসের যে লঞ্চিং প্যাড, সেটাই সে অস্বস্তি ফিল করছে। ইউসিসি বিল এই রাজ্যে আসতে চলেছে, সেন্সাস চালু হয়ে গেল, ফেন্সিং হচ্ছে বর্ডারে, আর সামগ্রিক ভাবে বলা হচ্ছে ভাগো ভাই ভাগো, তাড়াতাড়ি যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা ভাগো, শরণার্থীরা অবশ্যই এখানে থাকবে। শরণার্থী কারা তার নির্দিষ্ট মানদণ্ড সিএএ তে আছে। এখন এই সামগ্রিকটা দেখে এবার বলুন, ওই ঝাড়খণ্ড কিন্তু আর একটা পকেট যেখানটাতে এই মুহূর্তে কোনো রাষ্ট্রবাদী সরকার নেই। আবার ওদিকে চলে যান যাদের কাজই হচ্ছে ওই টুকরে টুকরে গ্যাংয়ের নেতা, যিনি প্রশ্ন ফেস করতে পারেন না বা নিজের বক্তৃতাটাও ঠিক মতো দিতে পারেন না, যার হাত থেকে এই নিট পেপার লিক আন্দোলন হাতছাড়া হয়ে হাইজ্যাক হয়ে কেজরিওয়াল নিয়ে নিয়েছে, অখিলেশ যাদব নিয়ে নিয়েছে, অভিজিৎ দীপকে নিয়ে নিয়েছে, সৌরভ দাস নিয়ে নিয়েছে। তা তিনি কি করেন? তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে নিটের কোনো প্রসঙ্গতে কথাই বলতে পারলেন না, শিক্ষা উন্নয়ন কর্মসূচি নিয়ে কোনো কথাই বলতে পারলেন না, বলে আবল তাবল কিছু অসংসদীয় কথাবার্তা বলে তার বক্তব্য মাঝপথে বন্ধ হয়ে গেল। এই যার ভূমিকা সেই রাহুল গান্ধী, এই রাহুল গান্ধীর কেরালায় চলে যান, সেখানে রাষ্ট্রবাদী সরকার নেই। আর আরো যদি এগোতে থাকেন, এই যে সীমান্তের যে জায়গাগুলো ব্যালেন্স, যে আসাম, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে কিন্তু আজকে বিজেপি সরকার মানে গেরুয়াময় হয়ে গেছে এই জায়গাগুলো। ফলত খেয়াল করে দেখবেন যত এই ধরা পড়াটা সমস্ত কিন্তু ঘটছে ওই ঝাড়খণ্ড নামক জায়গাটা থেকে, অধিকাংশ কখনো কেরালা থেকে এদের লিঙ্ক গুলো বেরিয়ে আসছে। আর এই সমস্ত লিঙ্ক, সমস্ত কিছু, এই নেটওয়ার্কটা গিয়ে বারবার করে একটা জায়গায় ঠেকে। ওদিকে খেয়াল করুন, টুলু, ওদিকে মিনার, লাখ লাখ কোটি কোটি টাকার ধন সম্পত্তি, সোনার বার। ওদিকে চলে যান এই সদ্য যেটা হলো, ওদিকে চলে যান সোনাপাপ্পু, ওদিকে চলে যান পুষ্পা জাহাঙ্গীর, আর এই বসিরহাট সংলগ্ন এলাকাতে শাহজাহানের যে নেটওয়ার্ক ছিল, কিন্তু আমি বারবার বলতাম ওতেই শেষ নয়, এটা হচ্ছে রাজধানী, কিংডম অফ টেররিস্ট অফ ইন্ডিয়া, হ্যাচারি। যত খারিজি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোকে, শুধু না অন্যান্য যে সমস্ত মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ধান ক্ষেতের মাঝখানে, সেখানে ইন্টেন্সিভ রেডের তো অনেক দিন আগে থেকে প্রয়োজন ছিল, কিন্তু করবেটাকে? এদের প্রশ্রয়দাতা যে সরকারটা, সেই সরকারটাই তো এখানে ছিল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে এই যে মানে টার্গেট, এবং তার যে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে যেটুকু অংশ উঠে আসছে যে পরিকল্পনা ছিল, সেটা এই টার্গেট তো নরেন্দ্র মোদী, এই টার্গেট তো যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, এই টার্গেট অমিত শাহ, এই টার্গেট শুভেন্দু অধিকারী। এখন কেন? কারণ এদের এই নেটওয়ার্কটা ভেঙে যাচ্ছে, একের পর এক ছারখার হয়ে যাচ্ছে। আর একদম গ্রাউন্ড লেভেলটার দিকে যদি তাকানো যায়, সেখানটাতে দেখা যাবে, আমি গতকালকের এপিসোডে বলেছি, উপভোক্তা শ্রেণী, এই ডনেরা বাইরে থেকে যে টাকাটা পেত, যে ফান্ডিংটা আসতো, সেটা কখনোই স্বচ্ছ সুন্দর পথে নয়, সেইটা দিয়ে তারা এক একটা পঞ্চায়েতকে ক্যাপচার করত, সেখানে ফুলে ফেপে উঠত, সেখানে তার রাজত্ব বিস্তার করত, এবং গরিব গুরব মানুষকে টার্গেট করা হতো, যেটা একাধিক এই মানুষের ভাষায় আমরা বলেছি, এবং বিভিন্ন সর্বভারতীয় চ্যানেলেও আমি অনেকবার বিভিন্ন রকম ইন্টারভিউতে বলেছি যে এই ইকোনমিক জায়গাটা ওরা টার্গেট করত, এবং এই ইকোনমিক জায়গাটাকে টার্গেট করে এই গরিব গুরব মানুষদের হাতে বিপুল পরিমাণে অর্থ এগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করত। ফলত এটাকে যদি বলা হয়, খুব খারাপ অর্থেই বলছি হয়তো কথাটা, কিন্তু আমার উদ্দেশ্যটা খারাপ না, এই গরিব গুরব মানুষকে এরা কি করতো ভাবতো আমরা কিনে রেখে দিয়েছি, কাজেই অর্থ লাগলে একটা অসহায় মানুষ তাদের কাছে যেতে বাধ্য হতো। এই করে করে এদের নেটওয়ার্কটাকে বানিয়েছে, এবং যে মানুষ
অর্থ আর একজনের কাছ থেকে প্রাপ্তি হচ্ছে, তার কোনো বিপদে আপদে সেই অর্থটাকে কাজে লাগাতে পারছে, সেই মানুষটাকে দিয়ে যদি কোনো একটা অপকীর্তিমূলক কাজ সেই ডন করতে বলে, তখন সেই মানুষগুলো কিন্তু আর অস্বীকার করতে পারতো না। ফলত তার ফলেই ঘটতো কিন্তু ভোট লুট, তার ফলেই ঘটার এই 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 যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত অপকীর্তি এবং দেশবিরোধী মূলক কাজকর্ম, সেটা সিএ নিয়ে, এনআরসি নিয়ে যে হল্লাবাজি, ওয়াকফ বিলের হল্লাবাজি, অ্যামেন্ডমেন্ট বিলের, সেটা কি বলে ওটাকে, এসআইআর কে এনআরসি বলে দিয়ে হল্লাবাজি, আর এই সব প্রশ্রয়দাতা ছিল কে? ওই তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার সরকার। এখন এইটা তো ছড়িয়ে রয়েছে এখনো। এখন এই ছড়ানোটা এবার সে আসল আসল গোড়ায় গিয়ে ঘা খাচ্ছে। কিন্তু এটা কি বিচ্ছিন্ন ঘটনা? একটাও বিচ্ছিন্ন ঘটনা না। ওই জাহাঙ্গীর, সোনাপাপ্পু থেকে শুরু করে শাহজাহান, এই কি বলে মিনার, টুলু, এই যে হামিম মন্ডল ধরা পড়া, অর্পিতা সরকারের অ্যারেস্ট হয়ে আসা, হানি ট্র্যাপ হিসেবে তাকে ব্যবহার করবার পরিকল্পনা ছিল, এগুলো একটাও বিচ্ছিন্ন ঘটনা তো নয়। ওই ম্যাথু ভ্যান ধরা পড়া, আর এখান থেকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আল কায়দা, জৈশ ই মোহাম্মদ, আইসিস, কি বলে জামাতের বিভিন্ন রকমের জঙ্গিদের ধরা পড়া, এগুলোর কোন দিকে দিক নির্দেশ করে? আর সেইটার জন্যেই একের পর এক প্রসেস, সেটা এসআইআর হোক, সেটা আপনার সেন্সাস হোক, আগামী দিনে সেই সময় আরো যা প্রসেস, যে বিল, গুন্ডা দমন আইন, আইনের পরিশুদ্ধিকরণ, পুলিশি সিস্টেমের পরিশুদ্ধিকরণ, পুলিশকে স্বাধীনতা দেওয়া, এসটিএফ এর এই ভূমিকা, সিআইডির এই ভূমিকা, যেগুলো এই পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, সেগুলো একটু একটু করে আমরা দেখছি। এবং তার যোগ্য নেতৃত্ব, আপসহীন জিরো টলারেন্স নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। সেইটা ওই সাম্রাজ্যের ভিতকে নাড়িয়ে দিয়েছে। শুধু দর্শকবৃন্দ, এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে এই গোয়েন্দা এজেন্সিগুলো, এই ইডি আরো বেশি ইন্টেন্সিভ রেট, আরো বেশি বিভিন্ন জায়গায় যে লিঙ্কস আছে, সেইগুলোকে শিকড় শুদ্ধ উপড়ে না দিলে কিন্তু বিষ বৃক্ষ থেকে গেলে তা আবার মাথা চাগিয়ে ওঠে। আরশোলা বলুন, ক্ষতিকর কীট পতঙ্গ বলুন, ঘর পরিষ্কার করতে গেলে ভোটের রেজাল্টের পর থেকে বারবার বলছি, শপথ নেওয়ার পর থেকে বারবার বলছি, এই সরকার যেদিন থেকে শপথ নিয়েছে, ঘর পরিষ্কার করলে ভালো করে ঝাঁট দিয়ে, সাবান, ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছে তারপর সেটা বাসোপযোগী হয়। কোনো কিছুকে জিইয়ে রেখে সেটা হয় না, তার থেকে আবার বিষাক্ত ক্ষতিকর জীব সৃষ্টি হয়। আর এবার যদি আসেন একদম এপিসোডের শেষ একটি অংশে, এই প্রসেস তো চলবে, কিন্তু ওদেরও তো মদতদাতা, তারাও অ্যাক্টিভ থাকবে। এখন এর মাঝখানে যেটি ঘটে, সেটা হচ্ছে কি, ওই তৃণমূল কংগ্রেসের তৈরি করে দিয়ে যাওয়া যায় ইকোসিস্টেম, পার্সেন্টেজ, 100 টাকার থেকে 25 টাকা, 50 টাকা, 75 টাকা, এইভাবে ভাগ হতে 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 বিলি বন্টন ব্যবস্থা। সেই বিলি বন্টন ব্যবস্থা এক, কি বলবো, অভিশাপ স্বরূপ এই সমাজকে উপহার দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই বিলি বন্টন, কাটমানি এবং তোলাবাজি, এর জন্যে ঝাঁপিয়ে পড়ে ওই ইকোসিস্টেমকে কাজে লাগিয়ে যারা মাঠে নেমে পড়েছে এখন, তারাও কিন্তু অ্যান্টি ন্যাশনাল। কাজেই সরকারকে বলবো, অনুরোধ করব যে তাদেরকেও কোন রকম রং না দেখে, তারা কখনো রাষ্ট্রবাদী হতেই পারে না। তারা গেরুয়া পোশাক পরে থাকা, কবে থেকে তারা বিজেপি করছে, সেটা মানদণ্ড হতে পারে না। রাষ্ট্রবিরোধী কাজ মানে রাষ্ট্রবিরোধী কাজ, এবং সেটাতে আপোষহীনভাবে যেন তাকে ওই রাষ্ট্রবিরোধিতার মানদণ্ডেই তাদেরও বিচার হয়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আবার অনুরোধ করছি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, মতামত লিখুন এবং একটু শেয়ার করুন, যাতে এই ধরনের অপচেষ্টা, এই সমস্ত চ্যানেলগুলোকে ব্লক করা বা রিপোর্ট করবার অপচেষ্টাগুলো, যেগুলো বিদেশ থেকেও ঘটে,
তাদের সেই অপচেষ্টাগুলো নষ্ট করা যায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।